প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ বলছিলাম। আর আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে এসে যোগ দেবেন অধ্যাপক আব্দুল হাই শিকদার, কবি, সিনিয়র সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তো মান্না ভাইকে দিয়ে এই আলোচনাটা শুরু করি, যেহেতু তিনি এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন। যে আজকে ছাত্র জনতার আন্দোলনে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশ, এবং দিল্লি সেই চিঠি পেয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তো শেখ হাসিনার সাথে ভারতের যে সম্পর্ক, আপনার কি মনে হয় যে শেখ হাসিনা কি ফেরত দেবে দিল্লি? না, এই চিঠিতে বা নোট ভার্বালে ফেরত দেবেন এরকম আশা করার কোনো যুক্তি নেই। এরকম কথা তো আগেও আমাদের সরকার বলেছেন। যদিও সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার জন্য কোনো সুনির্দিষ্ট পদ্ধতির ভিত্তিতে এগুচ্ছেন তা আমি বুঝতে পারিনি। মাঝে একবার এরকম করে শুনলাম যে আইসিটিতে তার নামে মামলা হবে এবং মামলার প্রেক্ষিতে আসামিকে চাইতে পারেন, অথবা সাজা যখন হবে তখন তো দিতেই হবে তাদেরকে, যে আমাদের আইসিটিতে যাদের সাজা হয়েছে তারা তোমার দেশে থাকতে পারে না। এখন আবার যেটা হলো সেটা, এইটা কিন্তু আমাদের কারো ধারণার মধ্যে ছিল না। গভর্নমেন্ট যেটা করলো, এই নোট ভার্বালের স্ট্রেংথ কতখানি তা আমি জানি না। মানে আমি যতদূর দেখেছি এর আগে ধরেন এগুলো উপেক্ষা করা যায়, করে অনেকেই। আপনি একটা নোট ভার্বাল দিয়েছেন, ওরাও খুব ভদ্রতার সঙ্গে স্বীকার করলো যে আমরা তো পেয়েছি। তো পেয়েছি মানে পেয়েছি, পড়েছি, দেখেছি, কোনো বক্তব্য নেই আমাদের, বলে দিতে পারে তারা। কারণ যেভাবে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেটাই তো আমাদের সাথে কোনো বন্ধুত্বের নিদর্শন নয়। এরকম তাদের করা উচিত ছিল না। বন্ধুত্ব যদি রাখে তাহলে যে দেশের 18 কোটি মানুষ তাকে পরাজিত করেছে সেটা বুঝে তাদের এই দেশের সাথে বন্ধুত্ব স্থাপনের উদ্দেশ্য হলেও এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তারা তো সেটা করেননি। এখন একটা চিঠি দেওয়াতে তারা শেখ হাসিনাকে ফেরত দেবেন আমি এরকম আশা করছি না। তবে এটা আমাদের সরকারের পক্ষ থেকে একটা পদক্ষেপ যে তারা এটা সিরিয়াসলি নিয়েছেন, ভারত সরকারকে জানিয়েছেন তারা ফেরত চান। তারা মনে করেন যে শেখ হাসিনা কোনো কারণেই ভারতের মাটিতে আশ্রয় পেতে পারেন না, যেহেতু দেশে এই ধরনের একটা গণহত্যা সহ বিভিন্ন ধরনের লুটপাট ইত্যাদি অপরাধ করে তিনি বিদেশ ফিরে গেছেন, তাদেরকে ফেরত দেওয়া উচিত, এটা বলতেই পারেন তারা, এবং সেই কাজটা তারা ঠিক করেছেন। আপনি বলছিলেন যে বন্ধুত্বের নিদর্শন হিসেবে শেখ হাসিনাকে ওভাবে আশ্রয় দিতে পারেন না, তাহলে মানে কি হিসাবে শেখ হাসিনাকে তারা আশ্রয় দিব, কেনই বা দিল, তা বা তাদেরই বা পতিত স্বৈরাচারকে নিয়ে স্বার্থটা কোন জায়গায়? এটা কোনো নীতি নৈতিকতা দিয়ে ব্যাখ্যা তো করতে পারবেন না। আর আন্তর্জাতিক ডিপ্লোমেসি, ইভেন ধরেন কান্ট্রি পলিটিক্সও বহু সময়ই অত ইথিক্স মেনে চলে না। ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি তো মেনে চলেই না। যখন বিশ্বযুদ্ধ লেগে যায় কোনো ইথিক্স আছে নাকি? রাশিয়ান ইউক্রেন ওয়ার, এরকম ইথিক্স আছে নাকি? এই যে সিরিয়ার আসাদ উল্টে গেল, আর রাশিয়া বেশ অসন্তুষ্ট, রাশিয়া সিরিয়ান গভর্নমেন্টকে সাপোর্ট করবার তো কোনো কারণ ছিল না। এগুলো ঠিক যুক্তির একদম একেবারেই নিজ নিজ দেশের জাতীয় স্বার্থকেই তাদের বেশি বিবেচনা হয়। কোনো কোনো সময় আবার ওই দেশের যারা শাসক আছেন তারা তাদের দলীয় বা তাদের গভর্নেন্সের স্বার্থ বিবেচনা করেন। যেমন ধরেন পশ্চিমবঙ্গেও বা ভারতের অনেক নেতাকেই আমরা বাংলাদেশের ব্যাপারে তাদের সহানুভূতি থাকা সত্ত্বেও বাংলাদেশের মধ্যে খুব তীব্র ধরনের হিন্দু নির্যাতন হচ্ছে, খুন করা হচ্ছে, নারীদের ধর্ষণ করা হচ্ছে, এইরকম বক্তব্য দিতে শুনি, যার সাথে সত্যের কোনো লেশমাত্র নাই। বলছেন কেন? ওইখানকার কোনো একটা ইলেকশন প্যাটার্ন বা কোনো একটা রাজনীতিকে অ্যাড্রেস করতে এটা করছেন, এরকম করেন। ওইটা আমি বলছি যে ওই ইথিক্সের ব্যাপার তো নেই। এখন কেউ ইথিক্স মনে করে যদি বলেন যে না, নৈতিকভাবে তারা তো রাখতে পারে না, সেটা ঠিক। কিন্তু তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে কারণ এই পুরা সাউথ ইস্ট এশিয়াতে এখন ইন্ডিয়ার বন্ধু বলতে বাংলাদেশই ছিল।
এবং বাংলাদেশ বলতে পারেন যে একেবারে নতজানু হয়ে তার সেবা করেছে। এটা তো তারা ভুলতে পারবে না। এই রকম সেবা যারা দিয়েছে তারা যখন বিপদে পড়েছে, যেভাবেই পড়ুক, আমি আপনি যত ঘৃণাই করি, ভারতীয়দের কাছে শেখ হাসিনা তো বিপদে পড়েছেন। তাদের এত বড় বন্ধু, তাকে যদি এখন শেল্টার না দেয় তাহলে পরবর্তীতে কেউ হয়তো ভারতের বন্ধুত্বে আস্থা রাখবে না। শেখ হাসিনা তো বলেছিল যে দিল্লিকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। না, এটা তো উনি বলেছেন, আমি ওইটা বলছি না। আমি বলছি যে এই কথার সত্যতা ধরেই ইন্ডিয়া মনে করবে যে আমি যদি ওকে সেভ না করি তাহলে বাংলাদেশে বা আশেপাশের আর কোনো দেশ তো আমার উপরে নির্ভর করতে পারবে না, বিকজ আমি তো তার পক্ষেই দাঁড়ালাম না। এই জন্য জায়গাটা দিয়েছেন, কিন্তু একেবারে কোমর বেঁধে তাকে সাপোর্ট করছেন এরকম আমি বলবো না। কারণ তার জন্যে শেখ হাসিনা চুরি করে হোক, যেভাবে হোক ভিডিও টিডিও ছাড়েন, সেটাও খুবই অন্যায় কাজ, আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত। এটা ইন্ডিয়ার সরকার চাইলে যে বন্ধ করতে পারে না তা মনে করি না, কিন্তু তারা হয়তো মনে করছে এত দূর দিয়েও আমরা রাখতে পারি, যদি এরকম করে একটা সম্পর্ক রাখার চেষ্টা করছে তারা। ধরেন শেখ হাসিনাকে যদি যে বন্দি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সঙ্গে যদি ফেরত না দেয় বা ফেরত দেবে বলে কি আপনার কি মনে হয়? না, এই মুহূর্তে ফেরত দেওয়ার মতো কোনো পরিবেশটা কোনো কারণ আমি দেখছি না, ভারতের পক্ষে কোনো কারণ দেখছি না। দেবে না তারা, কে কি করতে পারে? বাংলাদেশ কি করবে? চাইবে, আমি দেব না, বসে থাকবো, এমন কোনো আন্তর্জাতিক চাপ তো নাই। বরঞ্চ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে ইন্ডিয়া যেহেতু অনেক বড় দেশ, তাদের প্রচার করবার ক্ষমতা বেশি, মানে অপপ্রচার করবার ক্ষমতা বেশি। তারা মানে বিশ্বব্যাপী তাদের নেটওয়ার্ক আছে, তারা টেকনিক্যালি আমাদের চেয়ে অনেক সাউন্ড, অনেক বড় অর্থনীতি বলে আমাদের চেয়ে খরচও বেশি করতে পারে। তো সারা বিশ্বে তারা কিন্তু এরকম একটা ছবি তুলে ধরবার চেষ্টা করছে যে বাংলাদেশ হলো একটা সাম্প্রদায়িকতার দেশ, এইখানে ব্যাপকভাবে হিন্দুদের উপরে বা মাইনরিটির উপরে নির্যাতন করা হচ্ছে। তো এই কাজটা তারা যেরকম করতে পেরেছেন, প্রশ্নটা কি করেছেন, সরি প্রশ্নটা কি করেছেন একটু মনে করি। শেখ হাসিনাকে কেন মানে ফেরত দিবেন? আমি বলছি যে এখন এইটা যে ওনারা রাখছেন সেটা তো তারা আন্তর্জাতিক ডিপ্লোমেসি ভেঙেই রাখছেন। ফেরত না দিলে তো বাংলাদেশ কিছু করতে পারছে না। আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক অঙ্গনে ক্যাম্পেইন করে বাংলাদেশের পক্ষে যে ক্যাম্পেইনটা নিয়ে আসা, সেটা তো বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কিছু করেনি বা করতে পারেনি, যার জন্যে আন্তর্জাতিক চাপের কারণে ফেরত দেবে এরকম কোনো কেস নাই। বাংলাদেশও এত বড় চাপ দিতে পারবে না যে চাপের সামনে ভারতকে বিবেচনা করতে হবে। তাহলে এই যে বন্দি বিনিময় চুক্তি যেটা, সেটা কি শুধু মানে এরকম কত চুক্তি থাকে, চুক্তি মানে না, এটা পৃথিবীতে বহু ধাম আছে, যুদ্ধের মধ্যে, যুদ্ধের বাইরে, মানে চুক্তিতে আছে কিন্তু আমরা আমাদের দেশেই আইন মানি নাকি, আমাদের সরকারি মানে নাকি, কজন মানে, ওইটা কোনো বিষয় না। আইন আছে, কিন্তু তার মধ্যে একটা ক্লজ আছে, আপনি নাও দিতে পারেন, মানে আপনার কাছে বন্দি, আমার আপনার মধ্যে এই চুক্তিটা আছে, আমি চাচ্ছি, আপনি মনে করছেন আপনি যদি ওই বন্দিকে ফেরত দেন আমার কাছে তাহলে ওর জীবন বাঁচবে না, আপনি নাও দিতে পারেন। এটা একটা লজিক, মানে সমঝোতার ভিত্তিতে আলোচনা, ঐক্যবদ্ধতা আছে। তো উপদেষ্টারা দেখলাম বেশ হুঁশিয়ারি দিচ্ছেন তাকে ফিরিয়ে এনে বিচার করা হবে, তাহলে কি দাঁড়ালো বিষয়টা? উপদেষ্টা সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে ডক্টর ইউনূস বলেছেন না যে আমার সরকারে যারা আছে তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে খুবই সফল ব্যক্তিত্ব, এইটা ঠিক আছে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে তাদের কোনো ট্র্যাক রেকর্ডই নেই। রাজনীতির ক্ষেত্রে তাদের বলবার মতো, দেখাবার মতো কিছুই নেই। তো এখন মনে করেন তারা বলছেন কথা, কিন্তু সেটা কতদূর কি বুঝে বলছেন তা আমি জানি না। আর মাঝে মাঝে আমি দেখি যে ধরেন 4 উপদেষ্টা 4 রকম কথা বলেন, 3 উপদেষ্টা 3 রকম কথা বলেন, কোন কোন উপদেষ্টা এমন কথা বলেন যার কোনো ভিত্তি থার নাই। মানে যেমন ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই, একজন উপদেষ্টা রাজনৈতিক নেতাদের নামে অভিযোগ করলেন, আপনারা তো সংস্কার করছেন,
তো এই 53 বছর ধরে আপনারা কি করলেন? 53 বছর ধরে তো সংস্কার ইস্যুটা ছিল না, তো কেন রাজনীতিবিদরা করবে? সংস্কারের প্রশ্নটা আসছে, বিশেষভাবে আসছে শেখ হাসিনার শাসনের পরে, যখন গণতন্ত্র নির্বাচনটা ধ্বংস করা হয়ে গেছে। এই গণতন্ত্র নির্বাচন যদি আবার প্রতিষ্ঠা করতে চান, তাহলে পুরো নির্বাচন ব্যবস্থাকে, আইন ব্যবস্থাকে, সংবিধানকে সংস্কার না করে আপনি পারবেন না। তো শেখ হাসিনা কি সেটা করবে? তাহলে আগের 15 বছরে আগের সময়ও রাজনীতিবিদদের কাছে এই এজেন্ডা ছিল না, আর এই 15 বছরে এজেন্ডা থাকলেও ক্ষমতা ছিল না। তাহলে আপনি রাজনীতিবিদদের তো দোষ দিতে পারেন না, কিন্তু দিচ্ছেন। অন্যান্য এরকম বলছেন। এবং মানে যেখানে উপদেষ্টা পরিষদ এখন দেশের পরিচালক, একভাবে বলেন যে দেশের দিক নির্দেশক, যারাই শাসনে থাকে তাই। আর এই বিশেষ অবস্থায় যখন একটা উত্তরণের সময়, তখন যারা ক্ষমতায় আছেন তাদের নেতৃত্বের যোগ্যতা, পরিচালনার শক্তি খুবই প্রয়োজন। আমি মনে করি না যে বর্তমান সরকার বা সরকার উপদেষ্টারা ঠিক ওইটাতে আপ টু মার্ক কোনো ভূমিকা রাখতে পারছেন। জি, প্রিয় দর্শক, আমাদের মাঝে এসে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন অধ্যাপক আব্দুল হাই শিকদার, কবি, সিনিয়র সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। শিকদার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শিকদার ভাই, আমরা শেখ হাসিনার কে ফিরিয়ে আনতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা, সেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। তো আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিল শেখ হাসিনাকে চেয়ে, সরকারের আপনাদেরও দীর্ঘদিনের দাবি ছিল শেখ হাসিনাকে দেশে ফেরত আনার। তো সরকারের এই পদক্ষেপকে কিভাবে দেখছেন? মানে একেবারে কিছু না হওয়ার চাইতে দেরিতে হলেও ভালো। শেষ পর্যন্ত আমাদের সরকারের কিছুটা বোধোদয় হয়েছে, তারা চেয়েছে। এটা তো 2013 সালের যে বন্দি বিনিময় চুক্তির আওতায় তো ব্যাপারটা চাওয়া হয়েছে। চাওয়াটা তো ঠিক আছে, কিন্তু কথা হলো ভারত কি দেবে কিনা। ভারতের শাসক এবং তাদের লেলিয়ে দেওয়া মিডিয়াগুলোর যে আচরণ, সেগুলো তো অনেকটা অসুস্থ মানসিকতা এবং ক্ষিপ্ত বাঘের মতো। মানে তারা ঠিক স্বাভাবিক কোনো অবস্থার থেকে কথাটা বলছে না। বাংলাদেশের মানুষের বন্ধুত্ব, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে বন্ধুত্ব, জনগণের সঙ্গে জনগণের যে বন্ধুত্ব, এগুলো থোড়াই কেয়ার করে তারা। তারা তাদের রাজ্য হারানো, গদি হারানো, সিংহাসন হারানোর যে জ্বালা, সেই জ্বালা এতটাই দগ্ধীভূত যে সেই কারণে এটা একটা ইতিবাচক পদক্ষেপ। ভারত যদি এখন, ওর মধ্যে কতগুলো ধারা আছে আপনার 2013 ওই চুক্তির মধ্যে, সেই ধারার মধ্যে তার একতরফাভাবে চুক্তি বাতিল করার অধিকারও ভারতকে দেওয়া আছে। তো একতরফাভাবে চুক্তি বাতিল যদি সে করুক, খেলা তো শুরু হবে কেবল। তা আমি মনে করি যে আমাদের সরকারের তরফ থেকে এটা একটা ভালো পদক্ষেপ। কারণ ভারতের মাটিতে বসে ভারতীয় মিডিয়া যে লাভালাভি করতেছে, বিশেষ সব মিডিয়াগুলো না, ধরেন 80% মিডিয়া, 80% মিডিয়ার মধ্যে অনেকগুলো আছে যেটা আওয়ামী লীগ অর্থায়ন করে বলে আমাদের ধারণা আর কি। বিশেষ করে যে রিপাবলিক টিভি নামে যেটা আছে, এখানে যে ভারটা লম্পজম্প করে, এটাকে দেখলে মনে হয় যে বিকারগ্রস্ত। এটাকে এখনই ধরে সোজা হাসপাতালে পাঠানো দরকার, মেন্টাল হসপিটালে। তো এগুলোর লম্পজম্প করার প্রধান কারণ হলো বিজেপি, আর এর সাথে এখন আওয়ামী অর্থায়ন যুক্ত হয়েছে। তো সেটা যাই হোক না কেন, আমি মনে করি শেষ পর্যন্ত ভারত যদি কাণ্ডজ্ঞানের পরিচয় দেয়, সত্যিকারের বন্ধুত্বপূর্ণ আচরণ করতেই চায়, তাহলে তারা এই চিঠিকে, যে কথাটা বলা হয় ইতিমধ্যে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে, এগুলো তো জানেনি। তো সব দিক থেকে কোনো আবহাওয়াই ভারতের পক্ষেও না, এবং শেখ হাসিনাকে বাঁচানোর জন্য যা কিছুই ভারত করুক না কেন, সেগুলো তাদের বিরুদ্ধেই যাবে। তো তার চেয়ে ভালো হলো যে বাংলাদেশে এনে কথা বলুক, তারা ফেরত দিয়ে দিক, ঝামেলা শেষ। আমাদেরও ভারতের প্রতি অভিমান, রাগ যা আছে কমে যাবে। মানে ভাই, দুদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে 5 আগস্টের পর থেকেই। এখন শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, এতে সম্পর্কে নতুন করে কোনো প্রভাব পড়বে কিনা? না, টানাপোড়েন 5 আগস্টের পর থেকে চলছে কেন বলছেন? এটা তো আগে থেকেই আছে। মানে আমাদের যে ধরেন ট্রেড ইমব্যালেন্স, আমাদের সীমান্তে হত্যাকাণ্ড, তারপরে আপনার আমাদের ভিসা নিয়ে যে সমস্যা, বা সামগ্রিকভাবে এই ট্রানজিটের কথা বলে তার এত বেনিফিট নিয়ে যে ঠিকমতো মাসুলও দেয় না, ইত্যাদি বহু অভিন্ন নদীর পানিগুলোর ডিস্ট্রিবিউশন, তারপরে ফারাক্কা নিয়ে সমস্যা, আর অনেক মানে অজস্র সমস্যা ভারতের সাথে আমাদের আছে।
এবং সেই নিয়ে উভয় দেশের মধ্যে সম্পর্কের তিক্ততা বলেন, দূরত্ব বলেন, প্রথম থেকেই প্রায় আছে। কিন্তু দুদেশই তো বলছিল সম্পর্কের উচ্চতম জায়গায় তারা আছে। এটা হচ্ছে কিছু সেবাদাসের মনোভাবের লোক, তারা বলতো এটা, কারণ তারা ক্ষমতা রাখবার জন্য মনে করছিল যেমন ইজ্জত গেলেও ক্ষমতা বেশি ইম্পর্টেন্ট, তো তারা ইজ্জত দিয়েছে, ক্ষমতা রাখছে, এরকম করেছে। সেইটা আপনি হিসাবে বলতে পারবেন না যে তার মানে আমাদের সম্পর্ক ভালো চলেছে। মানে ধরেন আপনি যদি বলেন যে দাস এবং প্রভুর সম্পর্ক কত চমৎকার, তাহলে এটা কোনো কথা হলো না, কারণ ও তো দাস, ওর আবার সম্পর্কের কি বিষয়, ওটা কোনো ডেফিনেশনে পড়ে না। আপনি যদি বলেন সম্পর্কটা বন্ধুত্বমূলক, তাহলে সেটা ভালো না মন্দ সেটা বলবার দরকার লাগে না। তো বাংলাদেশের সাথে আমাদের কি বলে, ভারতের সাথে আমাদের যে সম্পর্ক এতগুলো বছর চলেছে, খুবই স্লাইট কিছু কিছু জায়গার ব্যতিক্রম বাদ দিলে এটা কখনোই আমাদের জন্য সম্মানজনক সুখকর ছিল না। সো নতুন করে হয়নি। শেখ হাসিনার ঘটনা ঘটবার পরে যেভাবে ভারত তাকে আশ্রয় দিয়েছে, তাতে আমরা এটা বুঝলাম যে ওরা মরা গরু লাখ টাকা মনে করে ধরে রাখতে চায় বাংলাদেশকে উপরে কর্তৃত্ব রাখতে। কিন্তু দিস টাইম বাংলাদেশের মানুষ এমনভাবে দাঁড়িয়েছে যে যাই হোক তারা ভারতকেও কেয়ার করে না। ভারতকে আমরা কাকে কেয়ার করতে যাবো? আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমরা আমাদের মতো চলবো, তোমরা তোমাদের মতো চলো, তোমাদের সম্মান করবো, ভালোবাসবো, তোমাদের সাথে সম্পর্ক ভালো রাখবো, সবই করবো, কিন্তু তুমি আমার ঘাড়ের উপরে পা তুলে দিয়ে বলবে চলো আমাকে নিয়ে চলো, এটা তো হবে না। ওই জায়গা পরিবর্তন যদি না করে তাহলে সম্পর্কের পরিবর্তন হবে না। এটা 5 তারিখের পরে একটা বিশেষ ঘটনার কারণে আপনি প্রশ্নটা করছেন, কিন্তু এত নিকট প্রতিবেশীদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উভয় দেশের যে দায়িত্ব আছে তার 99% ভাগ তো পালন করে না, ফলে ক্রাইসিসটা ওই জায়গাতে। এটা শুধু একটা শেখ হাসিনার ইস্যু নয়, সমস্ত ক্ষেত্রেই তাই। এই যে বলে বেড়াচ্ছে এখানে হিন্দুদের উপরে, মায়ের উপর যে নিগ্রহ, এগুলো হচ্ছে নাকি? তাই এসে দেখুক, তারা রিপোর্ট করুক। অথবা আমাদের অবশ্য মিডিয়া, আমি সবসময় বলছি আমাদের মিডিয়ার আরও বেশি ভূমিকা থাকা দরকার ছিল, গভর্নমেন্ট তাদেরকে আরও বেশি যেটা প্রণোদনা দেওয়ার দরকার ছিল, সেগুলো হয়নি। কারণ আন্তর্জাতিক বাজারে এই ক্যাম্পেইনে আমরা একটু মার খাচ্ছি, এটা একটা আমাদের সমস্যা আছে। বাকিটা আমি মনে করি যা আছে এরকম করা ছাড়া তো আমাদের কোনো পথ নেই। সিদ্ধু ভাই, এই যে ভারতের মিডিয়ার অপপ্রচার, মিডিয়া তো আপনার স্বাধীন থাকবে বা বস্তুনিষ্ঠতা থাকবে, নিরপেক্ষতা থাকবে, তো সেটাই একেবারেই ভারতীয় মিডিয়ার কেন নেই? তাদের আসলে গাত্র দেওয়াটা বাংলাদেশ নিয়ে কোন জায়গাটায়? মিডিয়ার কাছ থেকে তো সবাই বস্তুনিষ্ঠতা আশা করে। প্রধান কারণটা হলো ভারতের শাসক গোষ্ঠী। ভারতের শাসক গোষ্ঠীর প্রধান অস্ত্রটা কি? প্রধান অস্ত্রটা হলো ঘৃণা, বিদ্বেষ, জিঘাংসা, হিংসা এবং হানাহানি, বিভেদ, মানে ইত্যাদি যত রকমের বাজে বিশেষণ আছে সবগুলো দিয়ে ভারতের শাসকদের উপরে আপনি আরোপ করতে পারেন, কোনো সন্দেহের কোনো কারণ নাই। কারণ এরা হলো সেই শাসক গোষ্ঠী যারা সারা পৃথিবীতে মানুষ বা যারা বুদ্ধিমান লোক তারা বিভিন্ন মাটির নিচে খুঁড়ে খুঁড়ে খনিজ পদার্থ বার করে, আপনার সোনা দানা, তেল, গ্যাস, কয়লা ইত্যাদি ইত্যাদি। ভারতের প্রধান প্রবণতা এই শাসকদের কোন মসজিদ খুঁড়ে কতটার নিচে মূর্তি পাওয়া গেছে, বাটি পাওয়া গেছে, থালি পাওয়া গেছে, এটা একটা সভ্য আচরণ হতে পারে? এটা তো মানে বোঝাই যাচ্ছে যে ইন্টেনশনালি করা হচ্ছে। 47-এর যে আইনটা ছিল ভারতের, যে ধর্মীয় স্থাপনাগুলো যেটা যে অবস্থায় আছে সেটা সে অবস্থায় থাকবে, সেই জায়গায় ভারত আছে। এই 15 বছরে ভারতের প্রায় 250 মসজিদ ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এর অনেকগুলোর উপরে মন্দির বানিয়েছে। বড় বড় সাম্বালের যে মসজিদটা বা আপনার জ্ঞানবাপী যেটা আপনার বেনারসে, এই মসজিদগুলোর উপরে আঘাত এসে গেছে প্রায় মোটামুটি। তো এইটা একটা পদ্ধতি নয়। তো সেই কারণে হিন্দু ভোটকে কংক্রিট করার জন্য, কনসেন্ট্রেট করার জন্য ভারতীয় RSS, বিজেপি, বজরং ইত্যাদি ইত্যাদি যত উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আছে যেগুলো মানে একেবারে কঠোর কঠিন মানে জিঘাংসা মুখর আর কি, এই দলগুলোর অ্যাটিচিউডটা, ঔষধটা একটাই, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো। এবং এখানে প্রধান টার্গেট হলো ভারতীয় মুসলমানরা, আর দ্বিতীয় টার্গেট হলো ভারতীয় খ্রিস্টানরা, দলিত সম্প্রদায়। দলিতরাও কিন্তু মুসলমানদের মতোই অত্যাচারিত। ঘোড়ায় চড়ে যাচ্ছে দলিত একটা ছেলে যে ভালো জব করে, সে ঘোড়ায় চড়ে যাচ্ছে বিয়ে করতে, ঘোড়ায় চড়ে যাচ্ছে দলিত নিম্ন শূদ্র, তাকে ধরে পিটে মেরে ফেলেছে। দিস ইজ ইন্ডিয়া। তো এরকম একটা দেশের যেখানে হিন্দু ভোটকে
ই করার জন্য তারা তাদের প্রপাগান্ডাগুলো চালায়। এটা চালাতে চালাতে ভোট মোটামুটি আপনার এখন কিছুটা সহনীয় হয়ে গেছে ভারতে। ইতিমধ্যে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট, ইভেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওদিকে স্ট্যালিন, ওদিকে কেরালায় বা অরবিন্দ কেজরিওয়াল, এরকমভাবে কর্ণাটকেও কিছুটা কংগ্রেস রুখে দাঁড়িয়েছে। এরা আসার ফলে এরা কিছু মাথা খারাপ হয়ে, মানে পরবর্তী ইলেকশনে তারা খুব ভীতিকর একটা অবস্থা দেখতে পাচ্ছে, একটার পর একটা রাজ্যসভা হারিয়ে যাচ্ছে। তো সেইটার সময় তারা 5ই আগস্টের পরে একটা চমৎকার একটা পেয়ে গেল, বাস। আপনি দেখেন যে বাংলাদেশে যখন নাসিরনগর আক্রমণ হয়েছিল, ভারতীয় মিডিয়া এবং ভারতীয় গভর্নমেন্ট কিন্তু নিঃশব্দ। বাংলাদেশের রামুতে যে ঘটনা ঘটেছিল আওয়ামী লীগের নেতৃত্বে, সেইখানেও কিন্তু ভারতীয় মিডিয়া, ভারতীয় সরকার নিঃশব্দ। ইভেন কুমিল্লাতে যে ঘটনাটা ঘটলো ওইটা নিয়েও নিঃশব্দ। আর কখন সরব হলো সে, যখন তার মাঠটা হাতছাড়া হয়ে গেছে। তার যে উপপত্নীটা ছিল, যেটাকে কনকুবাইন না কি বলে যেন, তো উপপত্নী ক্যাপটিভ লেডি, মাইকেল মধুসূদন দত্তের ভাষায় ক্যাপটিভ লেডি হাতছাড়া হওয়ার পর মাথা গরম হয়ে গেছে আর কি, গরমে যে দিশাগুলো হারিয়ে ফেলেছে। তো এইখানে আমার বক্তব্য যে চালুনি নিন্দা করে সুজকে, যে তোমার পিছনে ছিদ্র। আরে যে ভারতের সমস্ত গায়ে ছিদ্র, সমস্ত গায়ে দূষিত, বিষাক্ত, দুর্গন্ধযুক্ত, মানুষে মানুষে ঘৃণা করা যেখানকার স্টাইল, রাজনীতির একটা ফর্ম, সেই ভারত নিন্দা করেছে কোন দেশটাকে? বাংলাদেশকে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এটাকে বিশ্বাস করবে? ভারতের মোট জনসংখ্যার আপনার 25 থেকে 30% হলো মুসলিম। আপনি নির্যাতন মাপবেন কি দিয়া? ব্যারোমিটার থাকতে হবে, তো কিছু কিছু ইন্ডিকেটর থাকে। সেই ইন্ডিকেটরের মধ্যে আপনি দেখবেন যে ভারতের এই যে 30% মুসলিম, চাকরি বা অন্যান্য সুযোগ সুবিধা ক্ষেত্রে তাদের অবস্থান কত? 1% নিচে। আর বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে বলতেছি না, বাংলাদেশের মানুষ হিন্দু মুসলিম বিভাজনে বিশ্বাস করে না, যোগ্যতায় বিশ্বাস করে, তার খুপরির নিচে গিলু কতটুকু আছে সেইটাতে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের 9% হিন্দু জনগোষ্ঠী, চাকরির কোটাতে 35-এর উপরে চলে গেছে। যদি হিন্দু নির্যাতন এখানে হতো তাহলে 35% জব তারা কি করে পেল? তার মানে এটা একটা ফেক কথা, মিথ্যা কথা। ওই যে রিউমার স্ক্যানাররা তো প্রমাণ করেছে যে কোথাকার জিনিস কোথায় এনে লাগাচ্ছে, গণেশের মাথার মতো আর কি। এখানকারটা ওখানে, সেখানকারটা এখানে জোড়া তালি দিয়ে একটা মুড়ি ঘন্ট তৈরি করার চেষ্টা করে ভারতীয় মিডিয়া। তো এটার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের হিন্দু নির্যাতন হচ্ছে, এইটাকে শো করে লাভালাভি করে কে? শুভেন্দু অধিকারী, লাভালাভি করে অমিত শাহ, উই পোকার মতো মেরে ফেলবে। একটা শাসক দলের কেন্দ্রীয় গভর্নমেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রতিবেশী একটি বন্ধু দেশের জন্য বলতেছে যে ওদেরকে ধরে ধরে উই পোকার মতো মেরে ফেলবো আমরা। গাছে উল্টে করে লটকানোর কথা বলছে ঝাড়খণ্ডে গিয়ে। তো এই ভাষা বাংলাদেশ কখনো ব্যবহার করেছে? কেন করেনি? বাংলাদেশের দরকার হয় না। তুমি যে গরুর গোস্ত পাঠানোর বাড়ি শুদ্ধ জ্বালিয়ে মেরেছো, বাংলাদেশ কিছু বলেছে? এটা তোমার আভ্যন্তরীণ ব্যাপার। আমার আভ্যন্তরীণ ব্যাপারে মানে চিন্ময় দাস নারী নির্যাতন, শিশু নির্যাতনের দায়ে যাকে ইস্কন বহিষ্কার করেছে, সেই লোককে হাইলাইট করে এরা কেন এটা করতেছে? হিন্দু ভোটকে ওখানে এই মেসেজটা দেওয়া যে দেখো হিন্দু খাতরে মে হয়। তো হিন্দু খাতরে মে হলে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এটা জাস্টিফাই করা। এটা হলো একটা অত্যন্ত ইতর কৌশল। মানে ভাই, আপনি সংস্কারের কথা বলছিলেন, তো নির্বাচন আগে না সংস্কার আগে? আপনার প্রধান উপদেষ্টা 2026 সালের জুনের দিকে ইঙ্গিত করে বলেছেন নির্বাচনের কথা। ডিম আগে না মুরগি আগে, যেরকম প্রশ্ন না এই প্রশ্ন। তাল পরিয়া ধূপ করিল নাকি ধূপ করিয়া তাল পরিল? ধীপ করে তাল পরে একই রকম প্রশ্ন। দেখেন, সংস্কারটা তো শুরু হয়েছে যে সময় একটা শিশুর জন্ম হয় তখন থেকে তার পেছনে লেগেছে বাবা। সরীসৃপদের লাগে না, ওরা তো বেরিয়ে গিরগিরি করে হেঁটে চলে যায়, মানুষের লাগে। মানুষ জন্মের পর থেকে, পৃথিবীতে আসবার পর থেকে তার ঘর বাড়ি বানাবার চেষ্টা করেছে, খাওয়ার তৈরির চেষ্টা করেছে, রাস্তা বানাবার চেষ্টা করেছে, মানে সবই সংস্কার। যে মানুষ বনে ছিল, জঙ্গলে ছিল, সেই মানুষ এখন চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে। একভাবে দেখেন সবই সংস্কার। মানুষের মানবিক মানে মানসিক যে চিন্তা, যে ধাঁচ, উন্নত হতে হতে তার উপরে পরীক্ষা নিরীক্ষা করতে করতে নতুন নতুন যে আবিষ্কার করে করে সামনের দিকে এগিয়ে গেছে। বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টাকে আমি মনে করি খুব কঠিনভাবে দেখার দরকার নেই। বাংলাদেশকে আমি সোনা দিয়ে মুড়ে দিতে চাই, চাইবে নাকি সবাই? বাংলাদেশের মানুষ পেট ভরে খালি খাবে, তার সারা বছরের খাবার জমা থাকবে, তাও আমি বলতে পারি। বাংলাদেশের মানুষের চিকিৎসার কোনো সমস্যা হবে না, শিক্ষার কোনো, এই মানে
একটা উন্নত সমৃদ্ধ দেশ বলতে যা বোঝায় সেরকম একটা দেশ আমি বানাতে চাই। সে তো প্রতিনিয়ত বানাবো। ইভেন যদি যেদিন আমাদের ধরেন পার ক্যাপিটা $1,000 হয়, পার ক্যাপিটা $5,000 হয়, আমি সেদিনও চাইবো যে 10,000 হোক, যত বেশি হয়। এটার কিন্তু কোনো শেষ নেই যে আমি এই জায়গায় জ্যোতি দেবো না, আমার আর উন্নতির দরকার নেই, এরকম কখনো হতে পারে না। যেটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সেটাকে আপনি মাঝপথে থামিয়ে দিয়ে বলবেন যে ভোট করি, এটা তো কোনো কথা না। ভোটের বিষয়টা কী জন্য আসছে, আর সংস্কারের কথা আসছে কেন? 15 বছরে শেখ হাসিনা যে দুঃশাসন চালিয়েছেন, গণতন্ত্র ধ্বংস করেছেন আর নির্বাচনকে পায়ের নিচে দাবিয়ে রেখেছেন। এখন আপনি গণতন্ত্র নির্মাণ করবেন, দেশটা গণতান্ত্রিক দেশ বানাবেন, তার জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচন করবেন, কোয়ালিটি নির্বাচন করবেন। মূল কাজ, যেহেতু রাজনীতি হচ্ছে সমাজের পরিচালক, সব কিছু রাজনীতি দ্বারা নির্ধারিত হয়, অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, যেগুলি বলেন সব কিছু। এই জন্য বলা হচ্ছে এখন সংস্কার বলতে ডক্টর ইউনূস তার বক্তৃতায় বলেছেন, যদিও 13টা কমিশন করা হয়েছে, প্রথমত 2টা বা 3টার উপর তিনি জোর দিচ্ছেন। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা এবং আপনার মানে সংবিধান বা আইন সংস্কার, এই দুটো বিষয় বেশি ইম্পর্টেন্ট। আমি মনে করি এটা একটা অন্তর্বর্তী সরকার, যেভাবেই বলেন না কেন, যত কোয়ালিফাইডই হোক, এইটা অন্তর্বর্তী সরকার, নির্বাচিত নয়। নির্বাচিত সরকার হলেও তার একটা ডিউরেশন থাকে, 4 বছর বা 5 বছর। তো এরা কি অনির্দিষ্টকাল থাকবে নাকি? হতে তো পারে না। অতএব তাদের কাজ হচ্ছে যে ভেঙে পড়া, ধ্বংস হয়ে যাওয়া নির্বাচন ব্যবস্থাকে পুনরুদ্ধার করবে, যাতে সেই ব্যবস্থার উপর দাঁড়িয়ে আমরা গণতন্ত্রের সৌধটা তৈরি করতে পারি। তো আপনি সেই জায়গায় ফোকাসড আছেন, ওইটুকু মিনিমাম করতে হবে। এখন ধরেন এইটা করতে 2 বছর সময় লাগলো, কথার কথা বলছি আমি। এই 2 বছরের মধ্যে ইউনূস সাহেবের সরকার একটা খুবই চমৎকার হেলথ পলিসি তৈরি করলো এবং সেটা কার্যকর করলো। করুক, ওইটাতে তো কেউ বাধা দেবে না। কেউ আপনাকে হেলথ পলিসি কী হবে, কেউ আপনার এডুকেশন পলিসি কী হবে, বা ধরেন ট্রান্সপোর্ট বা কমিউনিকেশন, এগুলো নিয়ে কিন্তু কেউ কোনো বিতর্ক করছে না। বিতর্কটা ওই জায়গায়, নির্বাচন প্রশ্নটা। রাজনীতির সেই বিষয় তো রাষ্ট্র ক্ষমতা, এবং রাষ্ট্র ক্ষমতা আমরা নির্বাচনের মাধ্যমে বদলাবার বিষয় ভাবি। সেই ক্ষেত্রে এইটা নিয়ে বিতর্ক হচ্ছে। সিম্পল এটা করতে কতদিন লাগবে? উনি বলছেন mid-2026। ধরেন এটা কমও হতে পারে, বেশিও হতে পারে। প্রেস সচিব বলছে জুনের মধ্যে। না, তো তার মিড হলো, মাঝামাঝি আমি ধরি, মাঝামাঝি। ওইটা শখ সাকাও সাহেব বলেছেন। যেভাবেই ধরি, এইটা ধরেন 3 মাস নাহলে বেশি লাগলো। 3 মাস বেশি তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? 3 মাস আগে যদি হয় তাহলে ডক্টর ইউনূসের চোখে পানি আসবে না যে হারে 3 মাস আগেই ছেড়ে দিলাম, সেরকম তো না। যত তাড়াতাড়ি করতে পারেন তাই ভালো। এইটা আবার কেন বলি, নির্বাচিত সরকারের যে স্ট্রেংথ থাকে, তার প্রতি মানুষের যে বিশ্বাস থাকে, আন্তর্জাতিক যে সাপোর্ট থাকে, আলটিমেটলি অনির্বাচিত সরকার কেউ নয় আসলে, বিকজ তাদের ইয়ে করে। এই কারণে আগে নির্বাচন তারপরে ভোট যারা বলেন, কি মানে আগে সংস্কার তারপরে নির্বাচন যারা বলেন, তারা সংস্কারও বুঝছেন না, ভোটও বুঝছেন না। আমি মনে করি যে একেবারে অ্যাবসলিউট একটা ফলসুডের উপরে, ভুলের উপরে তারা বাস করছেন। একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। ফিরছি আলোচনা, যাচ্ছি শিকদার ভাইয়ের কাছে। শিকদার ভাই, আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি বলেছেন যে আবারও রাজপথে নেমে আসার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ভোটাধিকারের জন্য। তো এতদিন ধরে তো আমরা বলছি, বা আপনার রাজনৈতিক সবাই বলছে যে বর্তমান সরকারকে ছাত্র জনতা সবাই মানে আসনে বসিয়েছে। তো এখন আসলে এই যে ভোটাধিকারের জন্য আবার ঐক্যবদ্ধ রাস্তায় নামার কেন কথা বলছেন তিনি? আমার যেটা সহজভাবে মনে হয়, এটা খুব যে জটিল কোনো গরম কথা সেটা না, এটা হলো এক ধরনের প্রস্তুতি। এই প্রস্তুতির দরকার এই জন্য যে আপনার ইলেকশনটা দরকার। 15 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। এরশাদের সময়কার ধরে না 8 বছর গেছে, তাহলে 8 আর 15, 53-র মধ্যে 8 আর 15 করলে হলো আপনার 32, কত মানে 15 আর 23 বছর না? তাহলে 23 বছর আমরা ভোটের বাইরে ছিলাম। তো সেই জন্য এটা একটা খুব জাতীয় জনগুরুত্বপূর্ণ ই ছিল যে ভোটের অধিকারটা আমাকে দেও না রে ভাই। সরকার কে থাকবেন কে থাকবেন না, সেটার চাইতে বড় কথা হলো যে আমি যদি আমার ভোটটা, আমার অধিকারটা যদি সুষ্ঠু, সুন্দর, অবাধ একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রয়োগ করতে পারি,
তাহলে তো আমি আমার সরকারটাকে আনতে পারবো। তিনি যেই হন না কেন, এই জায়গায় তো একটা বিরাট ঘাটতি, 15 বছর তো ধ্বংস করে দেওয়া হয়েছে সবকিছু। এখন এই সরকারের যে বর্তমান যে কেয়ারটেকার সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন, তাদের কাছে বারবারই রাজনৈতিক দলগুলো বলেছে যে আপনারা যৌক্তিক শব্দটা শুনতে শুনতে কান পচে গেছে আমার, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা দেন। কতদিনে যৌক্তিক হয়? কেন যৌক্তিক কতদিনে হবে? ওই দিয়ে বলছে যে রাজা গল্প শুনতে চাচ্ছিল চাষার পুত্রকে, যে এমন এক গল্প বলতে হবে যে আমি যেন মানে না হই, গল্প শেষ হবে না। তো রাজার ছেলে বললো যে এক ছিল চড়ুই পাখি, এক বাড়িতে 2টা চড়ুই পাখি থাকতো। তো জানালা দিয়ে ফুরুত করে বাইরে যায়, কিছুক্ষণ পরে ফুরুত করে আবার ঢোকে, কিছুক্ষণ পরে ফুরুত করে আবার যায়, কিছুক্ষণ পরে ফুরুত করে আবার আসে। রাজা বিরক্ত হয়েছে, আরে ফুরুত তোমার কতক্ষণ চলবে? বলছে যে কি করব রাজামশাই, পাখি যাতায়াত করলে ফুরুত ফুরুত করলে আমি বন্ধ করবো কেমনে? তো এই গভর্নমেন্ট আমার মনে হয় ফুরুত ফুরুতের খেলা শুরু করছিল। এই ফুরুত ফুরুত খেলা বাদ দিয়ে সত্যিকারের বস্তুনিষ্ঠ এবং এই যৌক্তিকতাকে আনতে হবে একটা গ্রহণযোগ্য ইয়ের ভেতরে। যেমন ধরুন প্রথমে যে মিস্টেকটা করেছে সেটা হলো যে যদি এই মান্না ভাইয়ের মতো এরকম মানুষদের নিয়ে আবার বা বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে যদি একটা জাতীয় সরকার হতো, তাহলে আজকের এই প্রশ্নগুলো তোলার কেউ সুযোগই থাকতো না। আপনি করলেন না সেটা। আপনি তা না করে কতগুলো সুশীল, যাদের পায়ের নিচে 1 ইঞ্চি মাটিও নাই, সেই সুশীল কতগুলো এনজিও লোকজন নিয়ে একটা গভর্নমেন্ট ফর্ম হলো। তারা না বোঝে উত্তর, না বোঝে দক্ষিণ, না বোঝে পূর্ব, না বোঝে পশ্চিম। তাদের শিক্ষা, তাদের সৌন্দর্য, এগুলোর বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। বক্তব্য হলো যে প্র্যাকটিক্যাল মাঠের ডাক্তারের দাম সবচেয়ে বেশি। আপনি বিদ্যার জাহাজে বাড়িতে বসেছিলেন 15 বছর, 20 বছর, 40 বছর আপনি প্র্যাকটিসই করেননি আপনার ডাক্তারি বিদ্যা। আপনাকে তো নতুন করে আবার শাস্ত্র অধ্যয়ন করতে হবে। আর রাজনীতিবিদরা কি করেন? তারা সারাক্ষণ তো জনগণের সঙ্গেই থাকেন। হাসিনাকে দিয়ে তো বাংলাদেশের সব রাজনীতি মাপা যাবে না। তো সব জনগণের যে পালসের কি অবস্থা, জনগণ কি চায়, জনগণের আশা আকাঙ্ক্ষাটা কি, জনগণের দৃষ্টিভঙ্গিটা কি, তাদের চেয়ে বেশি করে আর কিন্তু বোঝার কথা নয়। তো সেই লোকগুলোকে ইগনোর করা হয়েছে। ইগনোর করা হয়েছে কি কারণে আমি জানি না। ইগনোর যদি না করতো তাহলে আজকে যে সমস্যাটা আমরা পড়ছি সমস্যাটা পড়তাম না। এখন এই সমস্যা থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ হলো যে সমস্ত সংস্কারগুলো, আপনি জানেন যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা কন্টিনিউ চলতেই থাকবে। এটা যেমন ধরেন আপনার মানুষ হলো পৃথিবীর একমাত্র প্রাণী, যেটা মান্না ভাই একটু আলোকপাত করেছে। আমি একটু বলি যে আমি সুন্দরবন তন্ন তন্ন করে ঘুরেছি, আমি ডকুমেন্টারি করেছি। কোনো বাঘের বাচ্চার, বাঘের জন্য কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নাই। হরিণরা কেউ শাড়ি পরে না, ঠোঁটে লিপস্টিকও দেয় না, এগুলো তাদের দরকার হয় না। কিন্তু মানুষ হলো পৃথিবীর একমাত্র প্রাণী যে প্রাণীকে জন্মের পর থেকে একের কবর পর্যন্ত প্রতিদিন পরীক্ষা দিতে হয় যে সে মানুষ। প্রত্যেক দিন তাকে মনে রাখতে হয় আমি একটা মানুষ। 70 বছর পর্যন্ত আপনি ভালো জীবন কাটালেন, 71 বছরের সময় আপনার ধর্ষণ কেসে ভেসে গেলেন, আপনার জীবন পুরোটা বরবাদ। তো এই যে আমি মানুষ, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার কিছু অর্পিত দায়িত্ব। যে দায়িত্বগুলো আমি রেডিও আবিষ্কার করেছি, আমি টেলিভিশন আবিষ্কার করেছি, আমি এই যে মোবাইল আবিষ্কার করেছি, আমি স্যাটেলাইট আবিষ্কার করেছি, আমার মহাযান চলে যাচ্ছে সেই জেমস ওয়েব ভেদ করে দূর দূরান্ত লক্ষ কোটি মাইল দূরে চলে যাচ্ছে। তার কারণ কি? আমি সবসময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। বিজ্ঞান কখনোই এই কথা বলে নাই যে আমি চূড়ান্ত। সে বলেছে যে এই পর্যন্ত এইটুকু আমরা অর্জন করলাম, এর পরের ধাপটা পরের ইয়ারা করবে। অর্থাৎ এটা হলো নিশান্দরের মতো খেলার মাঠের। তো রাজনীতিরও নিশান্দর, দেশ পরিচালনার নিশান্দরের মতো। আপনি সব করে ফেলবেন, এইটা করা সম্ভব না। অতএব এইটাকে যাদের দেশ যারা চালানোর জন্য যুক্ত, আমি এই ছাত্র জনতার প্রতি শত সহস্র কৃতজ্ঞতা। কারণ শেষ মুহূর্ত পর্যন্ত তারাই তো বিস্ফোরণটা ঘটিয়েছে, এই গণজাগরণ অভূতপূর্ব পথ। কিন্তু মাথায় রাখতে হবে যে 15 বছর এই পথটা কারা তৈরি করেছে? 15 বছর সবচেয়ে অসহনীয় দমন পীড়ন নির্যাতনের শিকার হয়েছে তো রাজনীতিবিদরাই। এবং সবচেয়ে বড় দল হিসেবে বিএনপির উপরে নির্মম নির্যাতন চলেছে। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা। ভাবা যায়, শত শত নেতাকর্মীকে গুম করে ফেলা হয়েছে, সম্পত্তি ধ্বংস হয়ে গেছে, বাড়িঘর ছাড়া হয়েছে, ভিটেমাটি ছাড়া, ধান খেতে মাঠে পালিয়ে লুকিয়ে ঢাকার রাস্তায় রিক্সা চালিয়ে নেতাকর্মীরা জীবন বাঁচিয়েছে। তো সেই রকম একটা দল তো ক্ষোভে বলতেই পারে যে ভাই ভোটার অধিকারটা দিয়ে দেন। সেই কথা যখন শুনছে না, তখন তো একটা তাকে তো তার কর্মী, তার নেতা, তার দলকে তো আশ্বস্ত করতে হবে যে এই জায়গাটায় আমরা অনড় থাকবো।
ভোটের অধিকার ফেরানোর জন্য এত কিছু আমরা যে করলাম, সেই অধিকারটা আমরা ফিরিয়ে আনতে চাই। তার মানে এইটা নেই যে ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মানে ওই বিএনপি তো বলছে যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়ার এবং বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে। তো এক্ষেত্রে আপনার দলের অবস্থান কি? না, এই কথার মধ্যে তো কোনো সমস্যা নেই। বিএনপি মাঝে মাঝে মিসআন্ডারস্টুড হচ্ছে এরকম, তার মানে অনেক সময় হয় না, আমরা কথা বলতে বলতে হয়তো লাইন বাইরে চলে যাই, অথবা লাইন পর্যন্ত যাই না, কোথাও অর্ধেক বলি, তখন ভুল বোঝাবুঝি হতে পারে। যেরকম সরকার মানে আওয়ামী সরকারের পতনের পরে পরে বিএনপি একটা বড় সমাবেশ করলো পার্টি অফিসের সামনে, বললো 3 মাসের মধ্যে ভোট দেন। মানুষ একদম ইনস্ট্যান্টানিয়াসলি রিয়াকশন করলো, আরে যারা জি মন্দির এই করলো সেটা রক্তের দাগটা শুকাক, আগেই ইলেকশন, যদি গভর্নমেন্ট না যেত তাহলে তো 4 বছর অপেক্ষা করতে হতো তোমাদেরকে। এরা কিন্তু বিএনপির সাপোর্টার। সাধারণভাবে মানুষ এখন আমৃত নাই, ওই ক্রিটিসিজমের মধ্যে পড়ছে। তো এইরকম বিএনপি যখন বলবে যে, যেমন বলবে যৌক্তিক সময় দিতে চাই, যৌক্তিক সময় কেবল যৌক্তিক হলেই সত্যি, তাছাড়া তো অযৌক্তিক হলে তো সত্যি হবে না। এটা কতদিন, এটা নির্ভর করছে আপনি কি কি করতে চান। আমি খুব ক্লিয়ার টার্মসে বলি, আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইলেকশন কমিশন, তিনটা ঠিক মতো করতে হবে। না, বিচার ব্যবস্থা যদ্দূর হয়েছে, বিচার ব্যবস্থার উপর আমি আর বলছি না, মানে এইটা আবার বলছি না, আমি তার কারণটা বলি। তা হলো যে বিচার ব্যবস্থা আবার এত হিউজ হতে পারে যে অত দূর আমি হয়তো যেতে পারবো, কিন্তু এই জায়গাগুলো আমি পারি কেমন। দেখেন, লতিফুর রহমান ক্ষমতা পাবার পরে বা দায়িত্ব নেওয়ার পরে 8 ঘন্টার মধ্যে কতগুলো সচিবকে সোজা করে ফেলছেন, পুরো অ্যাডমিনিস্ট্রেশন সোজা হয়ে গেছে। এই গভর্নমেন্ট এখনো পর্যন্ত কন্ট্রোলটাই আনতে পারেনি এই অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। আমি বলছি যে এই কাজটা করতে কতদিন লাগবে, লতিফুর রহমান আমি মনে করি 8 ঘন্টার মধ্যে করেছেন, এরা 4 মাসও কিছু করতে পারেনি। এখন কি পারবে? হ্যাঁ, এখনো পারবে। কিন্তু আপনি যদি ওই ছাত্ররা এসে মিছিল করলো আর বললেন আচ্ছা ঠিক আছে তোমাদের অটো পাস দিয়ে দিলাম, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। পুলিশ বহুদিন ধরে ঘুষ খেতে খেতে এতই অভ্যস্ত, ঘুষ না হলে ওরা মনে করে তাহলে আমি চাকরি করি কেন। লতিফুর রহমানের সময় আর এই সময়ের মধ্যে পার্থক্য আছে, সব সময়ের সাথে তো সব সময়ের পার্থক্য আছে, কিন্তু কাজের পরিমাণ বা গুণগত মান আপনি দেখবেন না। লতিফুর রহমানেরও কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না এমন পলিটিক্যাল। লতিফুর রহমান ও ডক্টর ইউনূসের মতো এত চমৎকার সেটটি যাননি, কিন্তু এটা তো ঠিক ওনার কন্ট্রোল হয়েছিল। শাহাবুদ্দিন সাহেবের কন্ট্রোল হয়েছিল ওভার দি অ্যাডমিনিস্ট্রেশন, এদের কন্ট্রোল আছে অ্যাডমিনিস্ট্রেশনের উপরে? নাই। এটা কেন? ওদেরকে ছোট করার জন্য আমি বলছি না, আমি তাদেরকে বুঝতে বলছি যে তোমরা ভুল করেছো শুরুতেই, এখনো করছো। শুরুর ভুলটা কি? অটো পাস কেন দেওয়া হলো বলেন তো? আমি সব সময় বলি এটা, কেন অটো পাস দিলেন আপনারা? ওরা এসে চাইলেই দিয়ে দিতে হবে। আমি পরীক্ষা দেবো, ওরা পাস দিয়ে দিতে হবে। ডাক্তার বলবে আমি পরীক্ষা দেবো, আমাকে ডাক্তার বানিয়ে দিতে হবে। তাহলে চিকিৎসা হবে কীরকম করে? এই ভুলটার কারণে আমি বলতে চাচ্ছি যে এরা যখন ধরেন বিএনপি বলছে যে না এই নির্দিষ্ট সময়ের মধ্যে একটা ব্যবস্থা করো, সেই সময়টা বিএনপির কাছে যাচ্ছেন কেন? পুলিশ ঠিক করবেন সেটা তো আপনি করবেন, কারণ আপনি ক্ষমতায় আছেন। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করবেন কি আপনি করবেন, আমি করবো না, আমি ক্ষমতায় নাই। ইলেকশন কমিশনকে সাজাবেন, সেই কাজটা কি করবে? সেটাও গভর্নমেন্ট করবে। পুরা কাজটা গভর্নমেন্টের। গভর্নমেন্ট বলতে পারে দেখো আমার এতগুলো কাজ, আমি কতদিনে করবো, এতদিন লাগবে। যেমন ডক্টর ইউনূস যখন বলেন আমার ভোটার লিস্ট বানাতে 6 থেকে 9 মাস লাগবে, আমি ব্লাইন্ডলি চেক দিয়ে দিতে পারি হ্যাঁ আই সাপোর্ট, মেবি এটা 5 মাসে পারা যাবে, আমি বিতর্ক করছি না, তুমি 9 মাসের মধ্যেই করো। উনি বলবেন যে আমি এই অ্যাডমিনিস্ট্রেশন সাজাবো, তারপরে একটা সংস্কার করবো, তার জন্য জাতীয় ঐক্যমত্য লাগবে, যেটা উনি জাতীয় উদ্দেশ্যে ভাষণে বলেছেন। কিন্তু এইটা করতে গেলে তো ঐক্যমত্যের জন্য সবার সাথে কথা বলবো, আমি এই প্রপোজাল নিয়ে তাদের সাথে যাবো, দেখি কতদিনে হয়। এটা একটা ডিফিকাল্ট জিনিস। বাংলাদেশে মতের মিল হয় না, এত বিভাজিত সমাজ তো নাই। এর মধ্যে আবার উনি বলছেন যেটুকু মিলবে সেটুকু করবো, যা মিলবে না ছেড়ে দেবো পরবর্তী ইয়ারে। তাহলে তো সলিউশন সলভ। ওনার অ্যাটিচিউডের মধ্যে আমি দৌড় দেখছি না, কিন্তু উনি কাজগুলো কি এরকম করে করছেন? কথাই তো বলেনি আজ পর্যন্ত কারোর সাথে। একটা ইলেকশন যে করবে, একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করবেন, প্রধানমন্ত্রী ক্ষমতাকে 2 টার্মের মধ্যে রাখবেন, সেটার জন্য সময় আছে কোথায়? মানে সময় আছে মানে সময়টা চলে যাচ্ছে, দুইটাই ঠিক না। সময় আছে মানে কি, ধরেন 2 বছর সময় আছে, আজকে একদিন চলে গেল মানে 2 বছর থেকে একদিন তো গেল, কিন্তু একদিন তো কিছু করলেন না।
মত বিনিময়। আপনি যে উনি যেটা ঐকমত্য কমিশন করেছেন না, তার উনি প্রধান হয়েছেন, তার মানে সবাইকে অ্যাসিমিলেট করা, সবাইকে মিলিয়ে নিয়ে আসা এক জায়গাতে, এই কাজ করবেন। সবাইকে পারলেন না, সব বিষয়ে পারলেন না, কিন্তু কতগুলো বিষয়ে কতখানি পারবেন সেটা বোঝার জন্যে তার তো ডে ওয়ান থেকে কাজ করবার কথা। উনি একা নন, সবাই মিলে সেই কাজটা হচ্ছে না। এই জন্যে বিএনপি যখন ওরকম করে সংশয় প্রকাশ করে, তখন আমিও কনফিউজ হয়ে যাই, কি জানি হতেও পারে তারা বোধহয় পারবে না। না হলে বক্তৃতা তো চমৎকার লাগে আমার কাছে। এর আরেকটা মানবাধিকার সাপ্লিমেন্ট করে, সেটা হলো যে আপনি এই যে নির্বাচন কমিশন সংস্কার সংবিধান সংস্কারের কমিটি করেছেন, যেগুলো এগুলোর সাথে সবচেয়ে বেশি যুক্ত কারা? রাজনীতিবিদরা। আপনি তাদের কাউকে এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন? তাহলে কি করবেন? আপনি একটা সুপারিশমালা তৈরি করবেন, তারপরে রাজনীতিবিদদের সাথে বসবেন, পয়সা তর্ক বিতর্ক লেগে গেল, ঝামেলা আরো বাড়লো। তো এইটা আপনি আরো 6 মাস চলে গেলে ঝামেলা মিটাতে মিটাতে, তো তার সাথে বেটার হতো না যে এই কমিশনগুলো যাদের সাথে যেটা দরকার, এখন শিক্ষা সংস্কারের সময় শিক্ষাবিদদের নিয়ে করেন, সংস্কৃতি সংস্কারের সময় সংস্কৃতির সাথে যারা জড়িত তাদের নিয়ে করবেন, রাজনৈতিক কর্মকাণ্ড সংস্কারের যেগুলো কাজ, নির্বাচন কমিশন, তারপরে আপনার এই আরো যেগুলো আছে আর কি, তো সেগুলো যদি সংস্কার করতে হয়, সংবিধান, তাহলে এটার সাথে সবচেয়ে বেশি যুক্ত করে রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো। আপনি তাদেরকে পাত্তাই দেবেন না, আপনি তাদের সাথে কথা বলারও প্রয়োজন মনে করতেছেন না। সংস্কার কমিশনের একজন চিফ বলেছেন যে রাজনীতিবিদদের সাথে কথা বলা তো আমরা প্রয়োজন মনে করছি না, আমরা একটা সুপারিশমালা তৈরি করে গভর্নমেন্টকে জমা দিয়ে দেবো, বাস। এটা কোনো কথা হইতে পারে? তাহলে এই ঝামেলাটা থেকেই গেল। পরীক্ষার খাতের ইনভিজিলেটরের মতো। মূল স্টেক হোল্ডারই তো রাজনীতি। তাদেরকে আপনি ইগনোর করতেছেন, পাত্তাই দিচ্ছেন না। আমরা তো ধরেন নয় একটু সেমি রাজনীতি, সেমি সাহিত্য, সেমি শিক্ষকতা, আমাদেরকে তো মানুষই মনে করে না। তো আমাদেরকে মানুষ মনে না করুক, আমরা তো অত গুরুত্বপূর্ণ লোক না, কিন্তু রাজনৈতিক দলগুলো তো বাংলাদেশের ভবিষ্যৎ পরিচালনা করবে, এর সাথে ছাত্ররাও আছে, তারাও যুক্ত। কাজে তাদেরকে সাথে নিয়ে কাজটা করলে, ধরুন 3 মাসে যদি একটা কমিশন জমা দিল রিপোর্ট, তারপরে লাগলো আপনার রাজনীতিবিদদের ডাকলেন কেন? ওই আগেই তো তাদেরকে ডেকে সমস্যার সমাধান করতে পারতেন। মানে আপনার কাছে আসি ছোট করে বলুন, আমরা শেষের দিকে, সেটা হচ্ছে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করেছে। আজকে লন্ডনে টিউলিপকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঘুষ নেওয়া বা দুর্নীতি নিয়ে। তো এই যে দুদকের এই অবস্থা, কার্যক্রমকে কীভাবে দেখছেন? আমি গত পরশুদিন রাতে বগুড়া গেছি সাংগঠনিক কাজে। আজকে বগুড়া থেকে ফিরে আপনাদের স্টুডিওতে আসছি। আমি ভেতরে খুব খবর জানি, আমি একটু জানতে চাই এই যে এই ব্রিটেনে যে ইনভেস্টিগেশনটা করছে, তাকে যে জিজ্ঞাসাবাদ করছে, কারা করছে জানেন কি? ওদের মিনিস্ট্রি। ওদের মিনিস্ট্রি করছে। তাই করবার কথা, আমাদের লোকে করতে পারবে নাকি? শেখ হাসিনা বলতেন যে আরে আমার ছোট বোন রেহানা এখনো বাসে চড়ে বেড়ায়। মানে আপনি কত বড় 420 হলে এসব করতে পারেন বলেন তো? কথা আমি এরকম করে গালাগালি করার জন্য বলি না, কিন্তু মানে ভেতরে এত রকম একটা ক্ষোভ জমা হয়। আমরা তো নিশ্চয়ই ওনাদের মতো অত বড় মাপের নই, অত বড় লোক নই, বড় নেতা নই, কিন্তু আমরা একেবারে মূর্খও নই। ইংল্যান্ডে গেছি তো আমরা, ওখানে বাসগুলো কেমন চলে দেখেছি, বাসে কোন কোন লোক ওঠে সেটা জানি। বহু লোক আছে আপনার একটা সেফ জায়গাতে গাড়ি রেখে বাসেই চলাচল করে, মেট্রোতে চলাচল করে। এইটাকে উনি আমাদের বোঝাবার চেষ্টা করছেন কত দরিদ্র। আর টিউলিপ সিদ্দিক একবার এমপি হবার পরে মানে উনি একটা বিশ্ব জয় করেছেন, এরকম একটা প্রচার করা হয়েছে সারা বাংলাদেশ জুড়ে। এখন তিনি রূপপুর প্ল্যান্টে টাকা চুরি করেছেন বলে অভিযোগ আসছে, ধিক্কার দিতে হয়। 4 বিলিয়ন পাউন্ড চিন্তা করেন। এবং এই পরিবার যদি দেখেন না আপনি, আগে বলতো না পরিবারের বদনাম করছে, এই পরিবার তো সবগুলো কি চোর দেখা যাচ্ছে এখন। কোনো একটা সুস্থ লোক যে এই লোকটা করেনি, এই লোকটা ভালো আছে, এরকম দেখতে চাই আমি। এত বড় পরিবার, এত ঐতিহ্য, কোনো ভালো মানুষ নাই, 10টা ভালো মানুষ নাই, কেউ প্রতিবাদ করেনি না এগুলো করা ঠিক হচ্ছে না, একটা নিদর্শন নাই। এবং সেই জন্যে টিউলিপ সিদ্দিকের নামে যোগাযোগ করেছে, আমার খারাপ লেগেছে। মানে একভাবে বলি, ধরেন টিউলিপ সিদ্দিকের বাবা, আমরা একই কলেজে পড়তাম, একই সাথে পড়তাম, খারাপ লাগে এরকম করে কথা বলতে, কিন্তু তারপরেও ব্যক্তিগত অ্যাটাচমেন্ট নিচ্ছে। আমি বলছি যে পুরা পরিবারের কালচারটা যদি এরকম হয়, অথচ তার ফাদার শফিক সিদ্দিক ইজ এ ব্রিলিয়েন্ট ম্যান, জেন্টলম্যান, অনেস্ট ম্যান, তো পুরো জিনিসটা গজব করে দিচ্ছেন তারা। তাদের বিচার হোক, শাস্তি হোক, হয়তো উচিত, না হলে মানুষ শিখবে কীভাবে? আপনি
বলতে যাচ্ছিলেন? না, বলতে চাচ্ছিলাম যে আমাদের যে প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিগুলো, তার মধ্যে 13টা ইউনিভার্সিটি শুধু একটা পরিবারের লোকদের নামে। পরিস্থিতি কতটা ভয়াবহ! খালি শৌচাগার বাদ দিয়া বাংলাদেশের কোথাও কোনো প্রতিষ্ঠান বাকি রাখেনি যেখান থেকে শৌচাগারের থেকেও টাকা তুলতে এই ফ্যামিলি। শৌচাগার বানাতে ধরুন 5 লাখ টাকা দেওয়া হলো, ওখান থেকে 3 লাখ গায়েব। এখন রূপপুর পারমাণবিক প্রকল্পের জন্য টোটাল বাজেট হলো $10 লক্ষ বিলিয়ন আর পাউন্ড। এইখান থেকে মস্কোতে যখন এটা লেনদেন হয়, সেখান থেকে টিউলিপ 4 বিলিয়ন পাউন্ড নিয়ে চলে গেছে। তো আমি থ্যাঙ্কস দেবো আমাদের গভর্নমেন্টকেও, থ্যাঙ্কস দিই যে তারা এই ব্যাপারে চেয়েছিল, ব্রিটিশ গভর্নমেন্টের মনোযোগ আকর্ষণ করেছিল এবং শেষ পর্যন্ত ধরা পড়েছে। এখন টিউলিপ বুঝুক মাসের কয়দিন কি হবে। 18 ইংল্যান্ডের সিস্টেম অনুযায়ী 28 দিনের মধ্যে আপনাকে আপনার সম্পদের হিসাব দিতে হয়। টিউলিপ তো সেটাও দেয়নি আজ পর্যন্ত। অর্থাৎ টিউলিপ তো গেছে, এটা গন কেস। এটা একা ধরে নিতে হবে যে হাসিনার রাস্তায় যাবে না, সে তার এমপি চিফ যা যা আছে এগুলো চলে যাবে। কারণ এটা ওদের আইনে। ব্রিটিশরা সারা পৃথিবীতে লাম্পট্য করে বেড়ায়, সারা পৃথিবীতে লন্ডভন্ড করেছে ওরা, অপকর্ম যা দরকার তৃতীয় বিশ্বের দেশগুলোকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু ওরা নিজের ভেতরে যখন থাকে, ওরা কিন্তু কড়াকড়ি করে, নীতি নৈতিকতার গুরুত্ব দেয়। কাজে আমি মনে করি ব্রিটিশ আইনে বাঁচার কোনো রাস্তা নেই এই মহিলার। আর এর ভেতর দিয়ে হাসিনার চৌর্যবৃত্তির একটা খুব ভালো একটা এক্সাম্পল সৃষ্টি হয়। আর একই রকম ভাবে আমি মনে করি আমাদের গভর্নমেন্টের উচিত তার পুত্রধন শাহজাদা, যুবরাজ, ক্রাউন প্রিন্স জনাব জয় সাহেব কি চুরি করে নিয়েছে তার ব্যাপারে আমাদের গভর্নমেন্টের উচিত দ্রুততার সঙ্গে এটার ব্যাপারে উদ্যোগ নেওয়া, আমেরিকান গভর্নমেন্ট বা অন্যান্য জায়গায়। আরেকটা কথা বলে আমি আমার কথা শেষ করতে, সেটা হলো যে এই যে ভারতীয় মিডিয়া লাগাম ছাড়া কথাবার্তা বলতেছে, অনিয়ন্ত্রিত, মানে মনে হয় যে যা খুশি তাই বলার অধিকার আছে। আপনারা তো মিডিয়া চালান, আপনারা মিডিয়াকে আপনি যা খুশি তাই বলতে পারেন? বরং আপনারা কি করেন যে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি হতে পারে, সাম্প্রদায়িক সমস্যা হতে, এরকম জিনিসগুলোকে আপনারা করেন, মানে নিচু করে দেন, হাইলাইট করেন না। এখানে হচ্ছে তিলকে তাল বানানো হচ্ছে, তাল না, তিলকে একেবারে তিমি মাছ বানানো হচ্ছে। তো এইখানে আমাদের গভর্নমেন্টের একটা ভূমিকার আমি মনে করি, এখানে তাদের একটা কাপুরুষতা বলা যাবে না, কিন্তু আমি মনে করি যে কোথায় যেন এটা পুতু মার্কা ভাব আছে এদের। এরা স্পষ্ট করে কেন বলছে না যে এই মিডিয়াগুলো আওয়ামী অর্থায়নে হচ্ছে? কেন বলছে না যে আপনার ওখানে আমার দেশের টাকা আছে সেটা ফেরত দেন? শেষ করবেন। তাহলে দিলে ভারতও কিছুটা বুঝতো যে না, এটা ঠিক হাসিনা গভর্নমেন্ট না যে আমার পা ধরে কাঁদবে সারাদিন। এটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে সবাই সম্মান করে, ভারতও সম্মান করবে। মানে ওই সিদ্ধুর আপনার দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমরা একেবারে শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।